E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? ভালো আছি, বসো। স্থানাঙ্ক জ্যামিতি প্রাথমিক ধারণা তোমরা 10ম শ্রেণীতে পেয়েছো, ঠিক তো? স্থানাঙ্ক জ্যামিতি কত প্রকার? 2 প্রকার। একটা হলো দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি, আর একটা হলো ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি। দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি তোমাদের মাধ্যমিকের সিলেবাসে ছিল। তখন আমি বলেছিলাম ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি তোমরা একাদশ শ্রেণীতে পাবে। দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে একটি বিন্দুর প্রকৃত অবস্থান আমরা নির্ণয় করতে পারি দুটি পরস্পর ছেদী লম্ব সরলরেখার মাধ্যমে। এই লম্ব সরলরেখা দুটিকে বলা হয় এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এবং ছেদ বিন্দুটিকে বলা হয় মূল বিন্দু, তাই তো? কিন্তু ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে একটি বিন্দুর অবস্থান আমরা দুটি অক্ষের মাধ্যমে সঠিকভাবে নির্ণয় করতে পারি না। সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় একটি কোঅর্ডিনেট সিস্টেমের। এই কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে আছে 3টি পরস্পর লম্ব সরলরেখা যারা একটি বিন্দুতে ছেদ করেছে। ওই 3টি পরস্পর লম্ব সরলরেখাকে বলা হয় এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এবং ছেদ বিন্দুটিকে বলা হয় মূল বিন্দু। আজ তাহলে আমরা ত্রিমাত্রিক জ্যামিতির প্রাথমিক ধারণার মাধ্যমে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করব এবং ছেদ বিন্দুর সূত্রাবলী প্রতিষ্ঠা করব। এখানে চিত্রটিতে দেখো, পরিষ্কার বোঝা যাচ্ছে যে এক্স ও এক্স ড্যাশ হলো এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ হলো ওয়াই অক্ষ, এবং জেড ও জেড ড্যাশ হলো জেড অক্ষ। এক্স ও ওয়াই যে প্লেনটা, এটা দুটি অক্ষ নিয়ে গঠিত। দেখো, একটা হলো এক্স অক্ষ এবং অপরটি কি ওয়াই অক্ষ। ঠিক সেম ওয়াই ও জেড প্লেনটি দুটি অক্ষ নিয়ে গঠিত। একটা হলো ওয়াই অক্ষ আর একটা হলো জেড অক্ষ। তাহলে সুজয় বলো তো, এক্স ও জেড প্লেনটি কোন দুটি অক্ষ নিয়ে গঠিত? এক্স ও জেড। এক্স ও জেড। দেবশ্রী বলো। এক্স অক্ষ ও জেড অক্ষ। এক্স অক্ষ ও জেড অক্ষ। তোমার মনোযোগ কিন্তু নেই, মনোযোগ দেবে ক্লাসে। দেবশ্রী বসো, ভালো। তাহলে এই যে এক্স ও ওয়াই প্লেনটি, এটাকে বসো এক্স ওয়াই প্লেনও বলা হয়,
ওয়াই ও জেড প্লেনটিকে ওয়াই জেড প্লেনও বলা হয় সংক্ষেপে, এবং জেড ও এক্স প্লেনটিকে জেড এক্স প্লেনও বলা হয়। এই তিনটি প্লেন আবার পরস্পর লম্বভাবে অবস্থিত, তাদেরকে একসঙ্গে বলা হয় কোঅর্ডিনেট প্লেন। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা অক্ষত্রয়ের সাপেক্ষে একটি বিন্দুকে প্রকাশ করব। ঠিক আছে? 2D-তে 2D মানে হলো টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রি, যেটাকে আমরা বাংলায় বলি দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি। তাহলে 2D-তে আমরা একটি বিন্দুকে কিভাবে প্রকাশ করেছি শ্যামল বলো? px, y। হ্যাঁ, p x, y, তার মানে একটা অর্ডার পেয়ারের মাধ্যমে। ঠিক? 3D-তে যেহেতু z অ্যাক্সিস আছে, তাহলে আমরা প্রকাশ করব অর্ডার ট্রিপলেটের মাধ্যমে, মানে p x, y, z। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, x y z হলো এখানে আমরা বাস্তব সংখ্যাগুলি কি। ঠিক আছে? এখানে চিত্রে দেখো x কোঅর্ডিনেট কোনটা আছে, এটা হলো মেজারমেন্টের সময়, x কোঅর্ডিনেট, y কোঅর্ডিনেট, z কোঅর্ডিনেট। ঠিক আছে? এবার দেখো এখানে কতগুলি জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। 2D-তে আমরা মূলবিন্দু স্থানাঙ্ক কি নিয়েছিলাম প্রিয়াঙ্কা বলো? 0,0। ভেরি গুড। 3D-তে আমরা মূলবিন্দু স্থানাঙ্কটাকে নেব 0,0,0। x অক্ষের উপর 2D-তে যদি একটি বিন্দু থাকে, 2D মানে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে, x অক্ষের উপর যদি একটি বিন্দু থাকে, তার স্থানাঙ্ক কি হয় সর্পিতা বলো? x, 0। ভেরি গুড, বসো। x, 0। ঠিক সেম 3D-তে মানে ত্রিমাত্রিক জ্যামিতিতে সেটা হবে x, 0,0, তার মানে x অক্ষের উপর যদি কোনো বিন্দু থাকে। ঠিক সেম 2D-তে যদি y অক্ষের উপর একটি বিন্দু থাকে, তাহলে তার স্থানাঙ্ক ছিল 0,y। ঠিক কি না? তাহলে 3D-তে সেটা হবে কি 0,y,0। ভেরি গুড। আর z অক্ষের উপর যদি অবস্থিত হয়, তাহলে অভিজিৎ বলো স্থানাঙ্কটা কি হবে? 0,0,z। ভেরি গুড, বসো। এবার যদি xy প্লেনের উপর একটি বিন্দু থাকে, তাহলে 3D-তে সেই বিন্দুটির স্থানাঙ্ক কি হবে? xy প্লেন, অ্যাবসেন্ট কে? z। তাহলে xy প্লেনে x থাকবে, y থাকবে, z0 হবে। ঠিক সেম যদি yz প্লেনের উপর থাকে বিন্দুটি, তাহলে তার স্থানাঙ্ক কি হবে? k অ্যাবসেন্ট, yz প্লেন, x অ্যাবসেন্ট, তাহলে কি হবে? 0,y,z। তাহলে এবার অভিষেক বলো তো, zx প্লেনে যদি একটা বিন্দু থাকে, তার স্থানাঙ্ক কি হবে? zx প্লেন, x, 0,z। ভেরি গুড, ভেরি গুড, x, 0,z। বসো। তাহলে এবার আরেকটা জিনিস মনে রাখতে হবে, দেখো যদি 2D-তে আমাদের x অক্ষের সমীকরণ কি ছিল? y is equal to 0। y is equal to 0, ভেরি গুড। তাহলে 3D-তে x অক্ষের সমীকরণ হবে y0 z0, তার মানে y0 z0। ঠিক সেম 2D-তে y অক্ষের সমীকরণ কি ছিল? x, 0। ভেরি গুড। তাহলে 3D-তে কি হবে? x equal to 0 and y অক্ষের সমীকরণ z equal to 0। x0 এবং z0, x0 এবং z0। তাহলে z অক্ষের সমীকরণটা কি হবে? x equal to 0, y equal to 0। ভেরি গুড। তাহলে এই যে জিনিসগুলি আমাদের এগুলি খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে? এই পর্যন্ত কোনো প্রবলেম আছে? আচ্ছা, এবার আমরা অক্টেন্ট নিয়ে আলোচনা করব। অক্টেন্ট হলো আমাদের যে কোঅর্ডিনেট প্লেন, এই তিনটা কোঅর্ডিনেট প্লেন পুরো 3 ডাইমেনশনাল স্পেসটাকে 8টি ভাগে ভাগ করেছে। এদের প্রত্যেককে বলা হয় অক্টেন্ট বা অষ্টমাংশ। ঠিক আছে? এখানে 8টি ভাগ, এই যে অষ্টমাংশগুলি আমি আলাদাভাবে চিত্রে দেখিয়েছি। এখানে আমরা নির্ণয় করব যে x কোড প্রত্যেকটা অক্টেন্টে x এর সাইন কি হবে, y এর সাইন কি হবে এবং z কোঅর্ডিনেটের সাইন কি হবে।
তার আগে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে। আমরা OX, OY এবং OZ বরাবর পজিটিভ ডিরেকশনকে নির্দেশ করবে এবং OX ড্যাশ, OY ড্যাশ এবং OZ ড্যাশ নেগেটিভ দিক নির্দেশ করবে। এটা মনে থাকবে? আচ্ছা, তাহলে দেখো প্রথম যে অক্টেন্ট সেখানে কি আছে? OX, Y, Z। তার মানে সবগুলি এখানে ড্যাশ আছে? নেই, সবগুলি এখানে পজিটিভ ডিরেকশন। তাহলে তিনটার সাইন কি হবে? পজিটিভ, পজিটিভ, পজিটিভ। ঠিক। দ্বিতীয় অক্টেন্টের সাইন কি হবে শর্মিলি বলো? এখানে দেখো কি আছে? OX, Y, Z ড্যাশ। তাহলে তার সাইন কি হবে? So positive, পজিটিভ, পজিটিভ, negative. ভেরি গুড। এইভাবে তাহলে অষ্টম অক্টেন্ট যেটা আছে, অষ্টম অক্টেন্ট, প্রিয়াঙ্কা বলো তো অষ্টম অক্টেন্টের সাইনগুলি কি হবে? এটা কি আছে দেখো? OX ড্যাশ, Y ড্যাশ, Z ড্যাশ। তাহলে তার সাইনগুলি কি হবে? Negative, negative, negative. ভেরি গুড। এই সবগুলি অক্টেন্টের সাইন আমরা একটা চার্টের মাধ্যমে এখানে দেখিয়েছি। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এবার আমরা দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করব। ঠিক আছে? তো দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে গেলে আমার দুটি পয়েন্ট চাই। আমি P একটা পয়েন্ট নিলাম এবং Q একটা পয়েন্ট নিলাম। P বিন্দুর স্থানাঙ্ক নিলাম x1, y1, z1, Q বিন্দুর স্থানাঙ্ক নিলাম x2, y2, z2। কি নির্ণয় করতে হবে? PQ দূরত্ব, তাই তো? আচ্ছা, তার জন্য আমি কি করলাম দেখো, P বিন্দু থেকে PA লম্ব এবং Q বিন্দু থেকে QB লম্ব অঙ্কন করেছি। কোথায়? x y প্লেনে। কোথায় অঙ্কন করলাম? x y প্লেনে। আবার P বিন্দু থেকে PR লম্ব অঙ্কন করেছি। কোথায়? QB রেখার উপর। ঠিক আছে? QB যে রেখাংশটা আছে তার উপর PR লম্ব অঙ্কন করেছি। স্পষ্টতই দেখো, যেহেতু A বিন্দু এবং B বিন্দু XY প্লেনের উপর আছে, তথাপি তার স্থানাঙ্কটা কি হবে? A বিন্দুর স্থানাঙ্ক x1 y1, যেহেতু সে XY প্লেনে আছে। B বিন্দুর স্থানাঙ্ক কি হবে? x2 y2, যেহেতু B বিন্দুটি XY প্লেনে আছে। ঠিক? এখন AB এই দুটি বিন্দুর মধ্যে যে দূরত্ব, সেই ফর্মুলাটি কে বলতে পারে? সর্পিতা বলো। Root over x2 minus x1 whole square plus y2 minus y1 whole ভেরি square গুড। আবার বলো, x2 minus x1 whole square plus y2 minus y1 whole square. ভেরি গুড। কিন্তু একক দিতে হবে, একক দিতেই হবে। ঠিক আছে? আচ্ছা, বস। গুড। এবার আমি QR এই রেখাংশটির দৈর্ঘ্য নির্ণয় করব। QR। QR কে আমি লিখতে পারি QB মাইনাস RB। লেখা যায় কিনা দেখো, চিত্রে পরিষ্কার আছে। QB মাইনাস RB। QB মাইনাস RB কে লেখা যায় PA। লেখা যায় কিনা দেখো, RB সমান সমান আবার PA। তাহলে আমি PA লিখে দিলাম। এবার QB লেন্থটা মানে কি? Z2। ঠিক না? Z axis বরাবর Z2।
তাহলে এখানে আমি দিলাম Z2 এবং P এর লেন্থটা কত? Z1, ঠিক? আমি এখানে Z1। এই পর্যন্ত কোনো প্রবলেম আছে? আচ্ছা, এবার চিত্রে একটি ত্রিভুজ আছে। ত্রিভুজটা কি? PRQ। এটা কি ধরনের ত্রিভুজ? সমকোণী। Very good। তাহলে আমরা একটি ত্রিভুজ নিলাম, ত্রিভুজ PRQ। আচ্ছা, সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের একটি সূত্র আছে, কে বলতে পারবে? অর্ঘ বলো। স্যার অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভেরি গুড। এখানে অতিভুজ কোনটা? PQ। আর PQ, সরি PQ। তাহলে PQ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার মানে QR স্কয়ার, ঠিক? প্লাস ভূমি স্কয়ার মানে PR স্কয়ার। এবার QR দেখো, QR লেন্থটা কোথায় আছে? এই যে Z2 - Z1। তাহলে আমি এখানে লিখে দিতে পারি Z2 - Z1 হোল স্কয়ার, দেখা যায়? এবং PR স্কয়ার সমান দেখো PR লেন্থ এবং AB লেন্থ সেম। চিত্রে PR লেন্থ এবং AB লেন্থ সেম। এখন AB লেন্থটা কত আছে? রুট x2 - x1 স্কয়ার প্লাস y2 - y1 স্কয়ার। তাহলে আমরা PR স্কয়ার করলে কি হবে? রুট উঠে যাবে। তাহলে সেটা আমরা লিখতে পারি x2 - x1 স্কয়ার প্লাস y2 - y1 স্কয়ার, দেখা যায়? আচ্ছা, এবার তাহলে আমি এখান থেকে লিখতে পারি, দেখো, সুতরাং PQ ইজ ইকুয়াল টু, PQ দূরত্বটি সবসময় পজিটিভ হবে কারণ লেন্থ নেগেটিভ হয়। তাহলে এখান থেকে আমি লিখতে পারি রুট x2 - x1 স্কয়ার প্লাস y2 - y1 স্কয়ার প্লাস Z2 - Z1 স্কয়ার। সঙ্গে ইউনিট দিতে হবে, এটা কিন্তু ভুলবে না, একক। তাহলে আমরা 3D তে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় পেয়ে গেলাম, মনে থাকবে? এখানে আমি দিয়ে দিই। এবার এই সম্পর্কিত আমরা একটা প্রবলেম করব, সলিউশন বের করব। এক্সাম্পলটা কি আছে দেখো, দূরত্ব নির্ণয় করো। একটা পয়েন্ট হলো -581 এবং দ্বিতীয় পয়েন্টে কি? মূল বিন্দু, ঠিক আছে? এখানে আমি ধরে নিলাম যে P বিন্দুটি হলো -581 এবং মূল বিন্দুকে আমরা সাধারণত O দিয়েই ডিনোট করি, তাই তো? মূল বিন্দুটি হলো 0 0 0। এখানে এই বিন্দুটি হলো x1, এই বিন্দুটি হলো y1, এই বিন্দুটি কি? z1। এই বিন্দুটি হলো x2, এই বিন্দুটি হলো y2, এই বিন্দুটি হলো z2। আমাকে কি নির্ণয় করতে হবে? P ও দূরত্ব, ঠিক? এবার আমাদের জেনারেল ফর্মুলা কি আছে? এই যে ফর্মুলা এস্টাবলিশ করলাম আমরা একটু আগে। তাহলে আমরা এখানে লিখতে পারি P ও দূরত্ব ইজ ইকুয়াল টু রুট, ফর্মুলা তো আছে, ফর্মুলা কিন্তু প্রথম লিখতে হবে, কেমন? ফর্মুলা তাহলে x2 কত আছে? 0, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস 5 হোল স্কয়ার প্লাস 0 - 8 হোল স্কয়ার প্লাস 0 - 1 হোল স্কয়ার, এত একক। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেট করি, ক্যালকুলেশনের পর কি দাঁড়াচ্ছে দেখো, 5 স্কয়ার 0 + 5 মানে 5 স্কয়ার মানে 25, 8 - 8 স্কয়ার মানে 64 এবং 1 স্কয়ার মানে 1। তাহলে এত একক। তাহলে 25 + 64 + 1, তাহলে সেটা গিয়ে দাঁড়াচ্ছে 90 একক। 90 মানে হলো, 90 কে আমরা লিখতে পারি 3√10, ঠিক তো? বুঝতে পেরেছো? কোনো প্রবলেম আছে? ভেরি গুড। আমরা এবার নির্ণয় করব ছেদ সূত্রাবলী, যেটাকে সেকশন ফর্মুলাও বলা হয়। ছেদ সূত্রগুলি হলো, যদি কোনো একটা বিন্দু
দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে একটি প্রদত্ত অনুপাতে বিভক্ত করে তবে সেই বিন্দুটির স্থানাঙ্ক কত হবে সেটাই নির্ণয় করতে হবে। বুঝেছ? আমরা সেটা দুইভাবে করতে পারি। একটা হলো ইন্টারনালি যদি ডিভাইড করে, অন্তর্বিভক্তিকরণ যেটাকে বলে, আর যদি এক্সটার্নালি ডিভাইড করে, যেটাকে বহির্বিভক্তকরণ বলে। আমরা প্রথমে করব ইন্টারনাল ডিভিশন, মানে অন্তর্বিভক্তিকরণ। সূত্রটি কিভাবে পাওয়া যায়? এই ক্ষেত্রে আমাদের আবার দুটি পয়েন্ট নিতে হবে। আমি একটা পয়েন্ট নিলাম পি, একটা পয়েন্ট নিলাম কিউ। পি বিন্দু স্থানাঙ্ক x1 y1 z1, কিউ বিন্দু স্থানাঙ্ক x2 y2 z2। আমি আর এমন একটি পয়েন্ট নিলাম যেটা পি কিউ রেখাংশকে m:n অনুপাতে বিভক্ত করে, m:n অনুপাতে বিভক্ত করে। আমি মনে করি আর বিন্দু স্থানাঙ্ক x, y, z। তাহলে আমাকে কি নির্ণয় করতে হবে? এই আর বিন্দু স্থানাঙ্কটি নির্ণয় করতে হবে, ঠিক? আচ্ছা, তার জন্য আমি পি থেকে, আর থেকে এবং কিউ বিন্দু থেকে তিনটি লম্ব অঙ্কন করলাম। কোথায়? এক্স ওয়াই প্লেনে। এবং লম্ব তিনটি হলো পি এল, আর এন এবং কিউ এম যথাক্রমে। আবার পি বিন্দু থেকে একটি পি এ লম্ব কার উপর? আর এন এর উপর। এবং আর বিন্দু থেকে আর বি লম্ব কিউ এম এর উপর অঙ্কন করা হলো। ক্লিয়ার চিত্র? আচ্ছা, এখানে দুটি ত্রিভুজ পাওয়া যাচ্ছে। ত্রিভুজগুলির নাম কি? একটা হলো পি এ আর, আরেকটি ত্রিভুজ আর বি কিউ। ভেরি গুড। এই দুটি ত্রিভুজ সদৃশ্য, সেটা আমরা দশম শ্রেণীতে খুব ভালোভাবেই পড়েছি। কেন সদৃশ্য সেটাতে আমি আর যাচ্ছি না। তাহলে এই দুটি ত্রিভুজ সদৃশ্য, তার মানে সিমিলার। এবার যদি দুটি ত্রিভুজ সদৃশ্য হয় তাহলে বাহুগুলির মধ্যে সম্পর্ক কি? বাহুগুলির মধ্যে সমানুপাতি হয়। তাহলে সমানুপাতি যদি হয় সেক্ষেত্রে আমি লিখতে পারি আর এ বাই কিউ বি ইজ ইকুয়াল টু পি আর বাই আর কিউ। ঠিক দেখা যায় তো? আচ্ছা, পি আর এ কে লেখা যায়, দেখো আর এ কে লেখা যায় আর এন মাইনাস এ এন, লেখা যায় তো? এবং কিউ বি কে লেখা যায় দেখো কিউ এম মাইনাস বি এম, লেখা যায়। এবং পি আর এবং আর কিউ মানে হলো, প্রথমটা হলো এম, তারপর হলো এন। এবার আর এন মাইনাস এ এন কে লেখা যায় দেখো পি এল, লেখা যায় তো? এবং কিউ এম এজ ইট ইজ রয়ে গেল। বিএম কে লেখা যায় আর এন চিত্রে, ঠিক আছে কিনা? আর এন, এখানে এম বাই এন রয়ে গেল। এবার এখান থেকে দেখো আর এন মানে হলো জেড কোঅর্ডিনেট, জেড। এবং পিএল মানে কি? z1, ঠিক তো? এবং এখানে দেখো কিউএম তার দৈর্ঘ্যটা কত? z2, ঠিক? এবং আরএন এর দৈর্ঘ্য কত? z। সেটা আমরা এখানে লিখে দিলাম m/n। তাহলে এবার আমরা ক্রস মাল্টিপ্লাই করি। ক্রস মাল্টিপ্লাই করলে কি দাঁড়ায় দেখো z মাইনাস z1 n m z2 মাইনাস z। তাহলে nz মাইনাস nz1 is equal to mz2 মাইনাস mz। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি mz প্লাস mz is equal to mz2 প্লাস mz1। তাহলে এখান থেকে z কমন নিলে আমার থাকছে কত? m প্লাস n, that is equal to mz2 প্লাস mz1। তাহলে z is equal to কত হয়ে গেল? mz2 প্লাস mz1 বাই m প্লাস n। ঠিক? অনুরূপে x is equal to তাহলে আমরা কত পাবো? x is equal to পাওয়া যাবে mx2 প্লাস nx1 বাই প্লাস n। এবং y পাবো কত? my2 প্লাস ny1 বাই m প্লাস n। সেই সুতরাং আর এর কোঅর্ডিনেট হয়ে গেল এটা। বুঝা গেল? ঠিক সেম অনুরূপে
আমরা যদি এক্সটার্নালি ডিভিশন হয় মানে বহির্বিভক্তিকরণ হয় সেই ক্ষেত্রে ফর্মুলাটি হবে এটা তোমরা বাড়িতে অনায়াসে প্রমাণ করতে পারবে। এবার আমরা একটি প্রবলেম যদি নেই তাহলে প্রবলেমটি দেখো, একটি বিন্দু স্থানাঙ্ক বের করো যা অত্ত এবং একটি বিন্দুর সংযোজক রেখাংশকে 3:4 অনুপাতে ইন্টারনালি এবং এক্সটার্নালি বিভক্ত করেছে। আমরা প্রথম ইন্টারনাল ডিভিশনটা যদি নেই, যদি ইন্টারনালি মানে অন্তর্বিভক্তি করে, তাহলে পি আমরা একটা বিন্দু নিলাম 2 - 1 3 এবং কিউ একটা বিন্দু নিলাম 4 3 - 1। তাহলে এটা হলো x1, সেটা হলো y1, সেটা হলো z1 এবং এই পয়েন্টটা হলো x2 y2 এবং সেটা হলো z2 এবং অনুপাতটা কত আছে? অনুপাত 3:4, তার মানে m = 3 n = 4। এবার এই পয়েন্টগুলিকে যদি আমরা ফর্মুলাতে বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব ইন্টারনালি যদি ডিভাইড করে তাহলে স্থানাঙ্ক কত, আর যদি এক্সটার্নালি ডিভাইড করে তাহলে ওই ফর্মুলাতে আমরা বসিয়ে দেব, তাহলে আমরা পেয়ে যাব এক্সটার্নালি যদি ডিভাইড করে তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক কত হবে। বুঝা গেল এই পর্যন্ত? ঠিক, তোমাদের জন্য কয়েকটি প্রবলেম লিখেছি, বাড়িতে একটু চেষ্টা করবে, হয়ে যাবে। আজকে তাহলে আমাদের ক্লাস এখানেই শেষ, পরবর্তী সময় আবার দেখা হবে। থ্যাংক ইউ। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন।